আমি কি এখন রুমে যাব? ভাবির সামনে গিয়ে দাঁড়াবো? আমি কি রুমে গিয়েই ভাবির হাত থেকে শাড়িটা কেড়ে নিব? আমি কি সত্যি সত্যি শাড়িটা ডাক্তার টবিনে ফেলে দিয়ে আসব? না, না, আমি পারব না। আমার দ্বারা সম্ভব না। আপন মনেই কথাগুলো বলে দরজার সামনে থেকে সরে যায় শিশির। তারপর চোখের জল মুছে দরজা থেকে খানিকটা দূরে সরে গিয়ে ডাক্তার দিল শিশির। ভাবি, কোথায় তুমি? আম্মু ডাক্তারছে তোমায়। খেতে আসো। আগেভাগেই কারো আগমনী বার্তার সংকেত পেয়ে সাবধান হয়ে যায় লাবণ্য। ফ্লোর থেকে উঠে চটজলদি শাড়িটা লুকিয়ে ননদের কথার স্বাভাবিক জবাব দেয়। আসছি শিশির। তুমি যাও। আমি তো যাবি। তার আগে আমার যে একটা কাজ আছে ভাবি। ওই কাজটা করে তবেই যে আমি নিচে নামব। মনে মনে কথাটা বলে শিশির ওর রুমের আলমারি থেকে একটা পুরনো কাপড় বের করে নেয়। মোড়কে আবৃত কাপড়টা নিয়ে শিশির যখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল তখন সবাই শিশিরের হাতের দিকে তাকিয়ে আছে। নিচে নেমে কাউকে কিছু না বলে সরাসরি দরজার সামনে চলে যায় শিশির। দরজার কাছে গিয়ে পিছু ফিরে তাকায় শিশির। কতগুলো চোখ তখনও ওর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার কৌতূহল মেটানোর জন্য শিশির জবাব দেয়, মোড়কে আবৃত জিনিসটা আর কিছু নয়, শুভ্র ভাইয়ার কেনা ওই শাড়িটা ছাড়া। তুমি বলছিলা না এটা কালকে ডাক্তার টবিনে ফেলে দিবে? তাই আমি এটা ডাক্তার টবিনে ফেলে দিয়ে আসতেছি। শুভ্র মা গম্ভীর গলায় বলেন, হ্যাঁ, যা, ফেলে দিয়ে আয়। শিশির যাচ্ছি বলে বাইরে চলে যায়। খাবার টেবিল ছেড়ে উঠে পড়ে শুভ্র। জল ছলছল চোখ আর মনে ব্যথা নিয়ে কিছু পেটে না দিয়েই সে স্থান পরিত্যাগ করে শুভ্র। শাশুড়ির বারংবার ডাক্তার খানিক বাদেই খেতে আসে লাবণ্য। টেবিলে বসে মলিন মুখে লাবণ্য এদিক ওদিক তাকাচ্ছে। চাতকের ন্যায় ওই দুটি আঁখি যেন কাউকে খুঁজছে, কিন্তু মুখ খুলতে পারছে না। অনেকক্ষণ এদিক ওদিক তাকানোর পর লজ্জার মাথা খেয়ে বলেই ফেলে লাবণ্য, শুভ্র ভাইয়াকে যে দেখছি না। উনি কি খাবে না? ভাইয়া। খাবার মুখে তুলে হাসতে হাসতে কাশি উঠে যায় শিশিরের। লাবণ্যর শাশুড়ি এক ধমকে শিশিরের হাসি থামিয়ে হাতে একটা পানির গ্লাস ধরিয়ে দেয়। তারপর লাবণ্যর দিকে রাগী চোখে তাকিয়ে জবাব দেন, খাবার টেবিলে বসছিস, খেয়ে চলে যা। এসব শুভ্র টুভ্র খাবার নিয়ে চিন্তা তোকে করতে হবে না। যার ইচ্ছে হবে নিজে নিয়েই খেতে পারবে, আর ইচ্ছে না হলে না খাবে। এই নে, তাড়াতাড়ি খেয়ে উঠো। লাবণ্যর শাশুড়ি লাবণ্যর দিকে একটা প্লেট এগিয়ে দিয়ে নিজেও বসে পড়ে খেতে। জলে টলমল চোখ নিয়ে কিছুক্ষণ চেয়ারে বসে থাকে লাবণ্য। তারপর যখন বুঝতে পারে দুচোখে অন্ধকার দেখছে, তখন কাউকে কিছু না বলে ড্রয়িং রুম থেকে দৌড়ে চলে যায় লাবণ্য। লাবণ্যর চলে যাওয়ার পর শিশির উত্তেজিত গলায় বলে ওঠে, হলো তো এবার? মা, আর কত কষ্ট দিবা ভাইয়াকে? তোমার নিজ পেটের ছেলে, একটুও কষ্ট হয় না ওর জন্য? একটা বছর ধরে ওকে এভাবে দিনের পর দিন ব্যথার তীরে জর্জরিত করে আসতেছ। আর কত জর্জরিত করবা ওকে? এবার তো ক্ষতটা শুকাতে দাও। মেয়ের কথা শুনে রেগে গেলেও কিছুই বললেন না রোকসানা বেগম। তবে মুখ খুলেন বাবা। রাগান্বিত স্বরে ধমক দিয়ে বলেন, চুপ, একদম চুপ। ছোট হয়ে বড়দের ব্যাপারে কথা বলার সাহস তোকে কে দিয়েছে? বাবা তুমিও? অবাক বিস্ময়ে বাবার দিকে একবার তাকিয়ে খাবার প্লেটে পানি ঢেলে হনহনিয়ে রুমে চলে যায় শিশির।
রাত্রি 12:30টার মতো বাজে। সবাই আরও একটা দিন সেহরি খাওয়ার অপেক্ষায় নিদ্রা জগতে পাড়ি জমিয়েছে। কিন্তু সবাই ঘুমিয়ে গেলেও ঘুম নেই শুভ্র লাবণ্যর চোখে। একজন মেয়েদের মতো হাউমাউ করে ফ্লোরে বসে কান্না করতেছে, আরেকজন বালিশে মুখ গুজে গুমরে গুমরে কাঁদতেছে। একজন কাঁদতেছে ওর কৃতকর্মের জন্য, ওর করা ভুলের জন্য। আরেকজন কাঁদতেছে অনর্থক। হ্যাঁ, অনর্থকই বটে। না হলে এভাবে কাঁদবে কেন? কি মানে আছে এই কান্নার? আর কেনই বা কাঁদবে? কিসের জন্য কাঁদবে? কার জন্য কাঁদবে? সব প্রশ্নের একটাই উত্তর, আর সেটা হলো ভালোবাসা। আপনার আমার কাছে যেটা অনর্থক, ওর কাছে সেটা ভালোবাসার কান্না। আমরা মানুষগুলোই এরকম, প্রচণ্ড রকম দুঃখবিলাসী। না হলে যার থেকে সবচেয়ে বেশি কষ্ট পায় কেন তার কাছে এভাবে ফিরে ফিরে যায়? সেদিন সেহরির সময় শুভ্র কিংবা লাবণ্য কেউ ঘুম থেকে ওঠেনি। শুভ্র মা এবং শিশির দুজনের রুমের দরজায় অনেকক্ষণ নক করেছে, কিন্তু কেউ দরজা খুলেনি। ফজরের নামাজের আজান ধ্বনি ভেসে আসতে লাগল দূরের সব মসজিদ থেকে। কিন্তু ওরা তখনও ঘুমুচ্ছে। সকাল 9টা। শুভ্র বাসা থেকে এই সময়ে বের হয়ে যায়, কিন্তু আজ সে ঘুমুচ্ছে। সকাল 10টা। লাবণ্য কলেজে প্রাইভেট পড়তে যায়। অথচ আজ ও ঘুমুচ্ছে। বেলা 12টা। এখনও এরা ঘুমুচ্ছে। দুপুর 1:35। এখনও এরা ঘুমুচ্ছে। শিশির, মা, আর কত ওয়েট করবা? এবার তো দরজা 2টা ভাঙো। মা, আর একটু ওয়েট কর, তোর বাবা আসতেছে। কাজের মেয়ে, ওই তো আঙ্কেল এসে গেছে। 2টা সুঠামদেহী যুবক নিয়ে শুভ্র বাবার আগমন হল দ্বিতীয় তলায় রুমের সামনে। শিশির, বাবা, দেখো না ওরা দরজা খুলতেছে না। শুভ্র, মা, এসেছ তুমি? এবার তাড়াতাড়ি দরজা ভাঙো। শুভ্র, বাবা, সরো তোমরা, আমি ডেকে দেখি। শুভ্র বাবা শুভ্র এবং লাবণ্য দুজনের দরজায় জোরে জোরে কড়া নাড়ল কিছুক্ষণ। তারপর জোর গলায় বলতে শুরু করল, শুভ্র, দরজা খুল, বাইরে সবাই দাঁড়িয়ে আছে তোর জন্য। লাবণ্য, মা, দরজা খুলো, অনেক বেলা হয়েছে, এবার তো উঠো। কি হলো শুভ্র, দরজা কেন খুলতেছিস না? লাবণ্য, তুমি কি শুনতে পাচ্ছ? দুপুর 2:30 বাজে। নামাজ পড়বা কখন? দরজা খুলো তাড়াতাড়ি। শুভ্র, এবার কিন্তু আমার রাগ উঠে যাবে। দরজা খুল বলছি। লাবণ্য, মা, দরজাটা খুলো। না, কোনো কাজ হলো না। এবার মনে হচ্ছে দরজাটা ভাঙতেই হচ্ছে। কামাল, কাশেম, তোমরা দরজা ভাঙার জন্য প্রস্তুত হও। প্রচণ্ড রাগে ফুঁসছে শুভ্র বাবা। এভাবে লোক হাসানোর কোনো মানেই হয় না। আজ দরজাটা ভাঙুক, তারপর দুটোকেই বাড়ি থেকে বের করে দিব। এ বাড়িতে থেকে কোনো নাটক চলবে না। আগে তো দরজা ভাঙুক। অবশেষে দরজা ভেঙেই রুমে প্রবেশ করা হলো। একসাথে দুটো দরজা ভাঙবে এটা সত্ত্বেও শুভ্র বাবা মনে মনে হাসছিলেন আর ছেলেকে বাহবা দিচ্ছিলেন আর মনে মনেই বলছিলেন, সাবাস বেটা, এতদিন পর একটা কাজের মতো কাজ করছিস, বউ নিয়ে পালাইছিস। কিন্তু একি, এ ছেলে যে এখনো রুমে পরম নিশ্চিন্তে ঘুমুচ্ছে।
শুভ্রকে রুমে দেখে বাপ মাইয়া দুজনের মুখই অমাবস্যার কালো অন্ধকারের ন্যায় হয়ে যায়। ঘুমোরা মুখে শিশির শুভ্র পাশে দাঁড়িয়ে আছে। শুভ্র মা মনে মনে আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করলেন। যাক বাবা, রুমেই আছে তবে। কাছে গিয়ে ছেলেকে ধাক্কা দিল রোকসানা বেগম। কারো হাতের ধাক্কা পেয়ে চমকে উঠল শুভ্র। চটজলদি বিছানা ছেড়ে উঠে বসল সে। চতুর্দিকে সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছানা ভরা হয়ে যায় শুভ্র। চোখ কচলে প্রশ্ন করে, তোমরা তোমরা এই ঘরে কেন? আর এভাবে তাকিয়ে কেন আছো? কেউ কোনো কথা বলছে না দেখে কাজের মেয়ের দিকে তাকাই শুভ্র। কাজের মেয়ে চোখ ইশারায় ঘড়ির দিকে তাকাতে বলল। শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে থ হয়ে যায়। ও মাই গড, 3টা বাজে! এতবেলা অবধি ঘুমালাম? ইনোসেন্ট লুক নিয়ে বাবা মায়ের মুখের দিকে তাকালো শুভ্র। তারপর ছোট্ট বাচ্চাদের মতো বলতে শুরু করল, সরি বাবা, সরি মা, এম এক্সট্রিমলি সরি। আসলে সারাদিনের অভুক্ত শরীর তো, তাই এমন হয়েছে। আর কেউ না জানুক, তোমরা তো জানো না খেয়ে ঘুমোলে আমি আর সেদিন বিছানা থেকে উঠতে পারি না। আমাকে ধরে উঠাতে হয়। এখানে আমার কিবা করার আছে বলো? কেউ কিচ্ছু না বলে নীরবে রুম ত্যাগ করে লাবণ্যর রুমে যায় ওর অবস্থা পর্যবেক্ষণের জন্য। থাকার মধ্যে শুধু শুভ্র বাবাই শুভ্র রুমে থেকে গেল। সবাই রুম থেকে বেরিয়ে গেলে ছেলের পাশে গিয়ে বসেন উনি। পাশে বসে ছেলের দিকে এমনভাবে তাকিয়ে আছেন যে মনে হচ্ছে পারলে এখনই গিলে খেত। ঢোক গিলে ভয়ে ভয়ে শুভ্র ওর বাবার দিকে তাকাই। সেই কখন থেকে এমনভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে আমি যেন মহাভারত অশুদ্ধ করে ফেলছি। শুভ্র বাবা আরো ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে শুভ্র দিকে তাকাল। কি হল? এভাবে রাগ দেখাচ্ছ কেন? মুখ খুলে শুভ্র বাবা, গর্দভ কোথাকার! এত কিছুর পরও এখানে পড়ে আছিস কি করে? বউ নিয়ে পালিয়ে যেতে পারিস না? শুভ্র অবাক চোখে বাবার মুখের দিকে তাকান। কি বলছেন এসব উনি? প্রশ্ন করেন বাবাকে, কিন্তু বাবা ও যদি না যায় আমার সাথে? একরাশ বিরক্তি নিয়ে ছেলের দিকে তাকান মিস্টার চৌধুরী। তারপর গম্ভীর গলায় বলেন, ব্যাটা বোকা কোথাকার! যেতে না চাইলে জোর করে তুলে নিয়ে যাবি। প্রথম প্রথম নাক ফুলিয়ে মুখ ফুলিয়ে থাকবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুভ্র মৃদু হেসে বাপের দিকে তাকাই। ওর বাবা বলতে থাকে, তোর মায়ের সাথে আমার একবার গণ্ডগোল হয়েছিল। তোর মা আমায় ছেড়ে তোর নানাবাড়ি চলে যায়। তোর নানাবাড়ির সবাইও একসাথে জোট বেঁধে লাগে যে তোর মাকে আর আমার কাছে দিবে না। তো আমি কি করলাম জানিস? আমি আমার চাচা শ্বশুর বাড়িতে গিয়ে আশ্রয় নেই। তোর চাচাতো মামি ছিল একটা অনেক ভালো। উনি তোর মাকে মিথ্যে অজুহাতে বাইরে বের করে আনে। গ্রাম এলাকা, তখন বিদ্যুৎও ছিল না, চারদিকে অন্ধকার। সেই অন্ধকারটাকেই আমি কাজে লাগালাম। তোর মামিকে আস্তে করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে তোর মাকে কাঁধে তুলে দৌড়ি দৌড়। তোর মা চিৎকার দিতে গিয়ে থেমে যায় আমার গলার আওয়াজ শুনে। হাজার হোক স্বামী তো, স্বামীর সম্মান বাঁচাতে চিৎকার আর দিল না। তবে হাত পা ছুড়াছুড়ি করেছিল অনেক। শুভ্র বাবা এটুকু বলে থেমে যায়। বাপ বেটা দুজনে দুজনের দিকে তাকিয়ে অট্টহাসিতে মেতে ওঠে। রুমে উপস্থিত হয় শুভ্র মা। ভ্রু কুঁচকে প্রশ্ন করে, বলি রং কি বেয়ে বেয়ে পড়তেছে? এত হাসাহাসি কিসের?
বাপ পুত্র দুজনেই চুপসে যায়। সে কিছু না। লাবণ্যর রুমে গিয়েছিলা? শুভ্র বাবার প্রশ্নে ওর মা বলে, গিয়েছিলাম। ঘুম আসছিল না, সেই জন্য ঘুমের ঔষধ খেয়ে ঘুম দিয়েছিল নাকি? এখনো মনে হয় ঘুম পুরোটা কাটিয়ে উঠতে পারেনি। ঘড়ির দিকে তাকিয়ে ভাবছে সেহরি খাওয়ার টাইম হইছে। আমায় বলতেছে, মা, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? সেহরির সময় যে চলে যাচ্ছে। খাবে না নাকি আজকে? আমি বলে এসেছি, হাত মুখ ধুয়ে পারলে গোসলটাও করে আসিস। সেহরির সাথে আজকে ইফতারটাও করতে পারবি। এই অবস্থা। হা হা করে হেসে দিল শুভ্র বাবা। শুভ্র মা ভ্রু কুঁচকে বলেন, এখন তুমি উঠে আসো। আর হ্যাঁ, ওকে বলে আসো ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতে। রোজা তো আজকে দুদিন ধরে রাখতেছে। ইফতারটাও না হয় 3 ঘন্টা আগ থেকেই করা শুরু করবে। শুভ্র মা চলে যায়। যা বেটা, গোসল করে আয়। পরে বুদ্ধি যা করার করা যাবে। মনে রাখিস, এমনি এমনি কোনো কিছু তোর হাতে ধরা দিবে না। অধিকারের সাথে সাথে জোরটাও খাটাতে হবে। বাবার কথায় অনেকটা শক্তি পেল শুভ্র। তাই তো বাবার দিকে তাকিয়ে একটা ভুবনজয়ী হাসি দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াই শুভ্র। এদিকে লাবণ্য শিশিরের থেকে যখন শুনল যে এটা রাত নয়, দিন। এখন দিনের 3:30 বাজে। তখন থেকেই লাবণ্যর দৌড়ানোর শুরু। একবার ব্রাশ নিয়ে ওয়াশরুমে যাচ্ছে তো আবার ফিরে এসে জামা কাপড় নিয়ে যাচ্ছে গোসলের জন্য। একবার তোয়ালে তো আরেকবার শ্যাম্পুর জন্য রুমের দিকে দৌড়াচ্ছে। তাড়াহুড়ো কাজ করলে যা হয় আর কি। তাড়াহুড়ো করতে গিয়ে গোসলখানার দরজা আটকাতেই ভুলে গেছে লাবণ্য। দরজা খোলা রেখে লাবণ্য যখন ওর চুলে শ্যাম্পু করতেছিল তখনই পিছন থেকে একজন বলে উঠে, কয়টা খেয়েছিলে ট্যাবলেট? লাবণ্য পিছু না ফিরেই আঙুল উঁচিয়ে দেখায়, 3টা। তারপর আর কোনো কথা নেই। চুলে শ্যাম্পু করা শেষে চুল ভালোভাবে ধুয়ে সোজা হয়ে দাঁড়ায় লাবণ্য। শাওয়ার ছেড়ে নিচে দাঁড়াতেই খেয়াল হয়, কি ব্যাপার? কে প্রশ্ন করেছিল আমায় ঔষধের ব্যাপারে? আর আমি কাকে উত্তর দিলুম? শাওয়ারের নিচ থেকে খানিকটা সরে ভেজা শরীরেই পিছু ফিরে তাকাই লাবণ্য। গোসলখানার দরজার সামনের দেয়ালে হেলান দিয়ে একমনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে শুভ্র। খালি গা, শরীরে কাপড় বলতে একটা তোয়ালে ঝুলানো আছে গলায়। শুভ্রকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলে লাবণ্য। মনে মনে, উনি কখন এলেন চেম্বার থেকে? আর এভাবে খালি গায়ে এখানে কেন দাঁড়িয়ে? আমি ঘুমের ঔষধ খেয়েছি এটা উনি কিভাবে জানেন? আর উনি এভাবে হাসছেন কেন? এলোমেলো সব প্রশ্ন নিজে নিজেকেই করে যাচ্ছে লাবণ্য। কি হলো? এভাবে দাঁড়িয়েই থাকবা নাকি আরো যে মানুষ রয়েছে ওদেরকে জায়গা দিবা? পানির ট্যাপ বন্ধ করে ঢোক গিলে লাবণ্যর জবাব, আমি এখন কাউকে জায়গা দিতে পারবো না। আমি গোসল করব। কিছুটা রাগী গলায় শুভ্র পাল্টা প্রশ্ন, তো আমি কি এখানে নাচতে এসেছি? আমিও গোসল করতেই এসেছি। আর শুনো, গোসলখানাটা কারো একার সম্পত্তি না। শুভ্র দরজা ঠেলে গোসলখানায় প্রবেশ করল। লজ্জায় মাথা নিচু করে ফেলে লাবণ্য। শুভ্র ছিটকিনিটা ভালোভাবে আটকিয়ে শাওয়ারটা ছেড়ে নিচে গিয়ে দাঁড়ায়। লজ্জায় লাবণ্য না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। শুধু নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে। শুভ্র শরীরে সাবান লাগাচ্ছে আর চোখে লাবণ্যর দিকে তাকাচ্ছে।
মাঝে মাঝে না দেখার ভান করে ইচ্ছে করেই পানির ছিটা দ্বারা লাবণ্যকে ভিজিয়ে দিচ্ছে। এতক্ষণ ধরে সব সহ্য করে গেলেও এবার মুখ খুলে লাবণ্য ধীর গলায় বলে, কি করছেন এসব? আমি যে ভিজে যাচ্ছি। আচমকা শুভ্র বালতি থেকে এক মগ পানি এনে লাবণ্যর মাথায় ঢেলে দেই। লাবণ্য মুখটা অন্ধকারের মতো করে বলে, এটা কি করলেন? মুচকি হেসে শুভ্রর জবাব, এতক্ষণ পুরোপুরি ভিজুনি, তাই এখন পুরোপুরি ভিজিয়ে দিলুম মুখ। এখন আসো গোসল করিয়ে দেই। লাবণ্য কিছুটা পিছু সরে যায়। শুভ্র লাবণ্যর দিকে এগিয়ে যায়। কি হলো? এভাবে পিছনে যাচ্ছ কেন? লাবণ্যর শেষ সীমানা দরজাতে গিয়ে মিশে যায়। শুভ্র লাবণ্যর সামনে গিয়ে দাঁড়াই। লজ্জায় লাবণ্য শুভ্র চোখের দিকে তাকাতে পারছে না। আবার ভেজা শরীর নিয়ে বাইরেও যেতে পারছে না। নিরুপায় লাবণ্য তাই মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। লাবণ্যর লজ্জা রাঙ্গা মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে চট করে হাতটা ধরে একটানে শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ায়। লাবণ্য তখনও মাথা নিচু করেই দাঁড়িয়ে। থুতনি ধরে মুখটা উপরের দিকে তুলে মুখের দিকে একটা আঙ্গুল নিয়ে যায় শুভ্র। লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেলে লাবণ্য। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটজোড়াতে মৃদু কম্পনের সৃষ্টি হয়েছে। ভীরু চোখের পাতা দুটি কাঁপছে। লাবণ্যর পুরো মুখ লজ্জায় লাল বর্ণ ধারণ করেছে। শুভ্র দাঁড়িয়ে মুগ্ধ নয়নে সে দৃশ্যই দেখছে। কিছু করছে না দেখে চোখ খুলে লাবণ্য। শুভ্র তখনও লাবণ্যর মায়া মায়া মুখপানেই তাকিয়েছিল। লাবণ্যর ডাক্তার ঘোর কাটে ওর। ছাড়েন শুভ্র ওর এক হাত দ্বারা লাবণ্যর কোমরে ধরে রেখেছিল। লাবণ্যর কথায় কোমর ছেড়ে দুহাতে শুভ্র লাবণ্যর গাল চেপে ধরে। লাবণ্য ফ্যালফ্যাল করে শুভ্রর দিকে তাকিয়ে ভাবছে, আজ এমন কেন করতেছেন উনি? আর ওনার এত সাহস এলো কোথা থেকে আজকে? শুভ্র লাবণ্যর দুগাল চেপে ধরে বলতে শুরু করে, আমি সরি লাবণ্য। আমি আসলে জানতাম না তোমার আব্বু আম্মু নেই। আর তুমিও তো আমাকে জানাওনি। জানালে এত কিছু হতো না। জানো আমি তোমায় কিভাবে খুঁজেছি? তোমার নাম্বার বন্ধ পেয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। এদিকে আমি তোমার ঢাকার বাসার ঠিকানাও জানতাম। তোমাকে এ শহরে কত জায়গায় যে খুঁজেছি, যদি তুমি বুঝতে পারতা। সব সময় একটা ভয় আমায় তাড়িয়ে বেড়াতো, ও ঠিক আছে তো? আমি তোমার সব বান্ধবীদের কাছে তোমার ব্যাপারে জিজ্ঞেস করেছি, ওরা কিচ্ছু বলেনি। আমি তোমার গ্রামের বাড়ির ঠিকানাও চেয়েছিলাম ওদের কাছে, ওরা ঠিকানাটাও দেয়নি। তখন যে আমার কেমন অবস্থা হয়েছিল যদি তখন দেখতা তাহলে বুঝতে পারতা। লাবণ্য আমি ইচ্ছে করে এমন করিনি। আমার বন্ধুরা আমায় পাগল বানিয়ে দিয়েছিল। তোমায় নিয়ে বাজে কথা বলতো। আরে বেটা, ওই মাইয়া তো মনে হয় সুখেই দিন কাটাচ্ছে, তুই কেন এমন দেবদাস মার্কা চেহারা বানিয়েছিস? খোঁজ নিয়ে দেখ, ও হয়তো নতুন কাউকে পেয়ে গেছে। এরকম হাজারো কথা প্রতিনিয়ত ওদের থেকে শুনতে হতো আমার। একটা সময় ওদের সাথে কথা বলা বন্ধ করে দেই। তবুও ওদের কথা পাত্তা দেইনি। কিন্তু সেদিন যখন হসপিটাল থেকে ফিরার সময় তোমাকে একটা অচেনা ছেলের সাথে দেখি, তখন খুব কষ্ট পেয়েছিলাম। আমি জানতাম না এ তোমার কাজিন ছিল। জানলে এমন ধারণা মনে পোষতাম না। লাবণ্য জানো তোমার সাথে এই যে আমি এত খারাপ ব্যবহার করতাম, আমার খুব কষ্ট হতো। খুব বেশি কষ্ট হতো। তবুও কষ্ট দিতাম। কারণ
তোমার দেওয়া কষ্টগুলো আমি বুকের মধ্যে পুষে রেখে দিয়েছিলাম। যতবারই চেয়েছি তোমার কাছে যেতে, ততবারই মনে পড়ে গেছে এ তো সেই মেয়ে, যে তোর স্বাভাবিক জীবন নষ্ট করে দিয়েছিল। রেগে গিয়ে তখনই তোমার সাথে উল্টাপাল্টা আচরণ করতাম। লাবণ্য, জানো, তুমি চলে আসার পর থেকে একটা রাতও আমি শান্তিতে ঘুমোতে পারিনি। অজানা এক শূন্যতায় ভেতরটা কেমন খা খা করেছে। ছন্নছাড়া পাখির মতো আমি শুধু ডাক্তার ঝাপটাইতাম। তুমি চলে আসার পর থেকে একটা রাতও আমি ভালোভাবে ঘুমোতে পারিনি লাবণ্য। সেদিন শিশিরের থেকে যখন জানতে পারলাম তোমার এবং পরিবারের কথা, তখন আমার সব ভুল কেটে গেছে লাবণ্য। আমি বুঝতে পারছি লাবণ্য, আমি অনেক বড় ভুল করেছি, যার কোনো ক্ষমা নেই। এখন তুমি যদি আমায় ক্ষমা করতে না চাও তাহলে করো না, এতে আমার একটুও আফসোস নেই। কিন্তু প্লিজ লাবণ্য, তুমি আর এভাবে মুখ ফিরিয়ে থেকো না। আমার কষ্ট হয়। ভালোবাসা না দাও, শাস্তিটুকু দাও লাবণ্য। তবুও প্লিজ এভাবে আর এমন করে থেকো না। লাবণ্যর চোখ জলে টলমল করছে। শুভ্র হাতের মুঠো থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, মা ডাক্তার তেছে, তাড়াতাড়ি বের হন, আমি চেঞ্জ করব। শুভ্র মায়ের ভয় তাড়াতাড়ি গোসল সেরে চলে যায়। শুভ্র চলে যাওয়ার পর শুকনো মুখে একটা হাসির রেখা টেনে লাবণ্যর জবাব, হা হা শাস্তি। সে তো আপনাকে দিবি, এমন শাস্তি যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এতক্ষণে সময় হলো গোসলখানা থেকে আসার। ড্রেসিং টেবিলে আয়নার সামনে বসে ভেজা চুলগুলো আঁচড়াচ্ছিল লাবণ্য। শাশুড়ির কথায় পিছু ফিরে তাকাই সে। না মানে মা, হয়েছে, আর আমতা আমতা করতে হবে না। টেবিলে খাবার দিয়েছি, খেয়ে যা। কিন্তু মা, আমি তো রোজারা। চলে যাচ্ছিল লাবণ্যর শাশুড়ির, ওর কথা শুনে থেমে যান তিনি। পিছু ফিরে তাকান, হাসি দিয়ে বলেন, এ রোজা নয়, এ উপোস। দুদিন ধরে কিচ্ছু খাস না, এভাবে না খেয়ে শুধু শুধু কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? রোজা রাখলে নামাজও পড়তে হয়। কাল সেহরির পর থেকে এ পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ পড়েছিস শুনি? লাবণ্য লজ্জায় মাথা নিচু করে ফেলে। সত্যিই কাল সেহরির পর থেকে এক ওয়াক্ত নামাজও পড়িনি। যে আমি এক ওয়াক্ত নামাজ যদি ঘুমের জন্য মিস হতো, কান্না শুরু করে দিতাম কেন জাগিয়ে দেয়নি, সেই আমি কি করে দুদু ওয়াক্ত নামাজ মিস করলাম? কিভাবে আমায় শয়তান ধরল? লাবণ্যর শাশুড়ি ওর কাছে গিয়ে বলে, হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না। টেবিলে খাবার দিয়েছি, খেয়ে যান। খেয়ে উপোসটা ভঙ্গ করেন। শাশুড়ি চলে যাওয়ার পরও লাবণ্য একমনে আয়নার দিকে তাকিয়ে ভেজা চুলগুলো আঁচড়াচ্ছিল। তখনই সেখানে উপস্থিত হয় শিশির। জোরগলায় বলে উঠে, ভাবি, তুমি এখনো বসে আছো? মা ডাক্তার তেছে, তুমি কি শুনতে পাচ্ছ না? ননদ শিশিরের কথায় সম্মিত ফিরে লাবণ্য। আয়নার সামনে থেকে চটজলদি উঠে পড়ে মৃদু হাসি দিয়ে ননদকে বলে, তুমি যাও, আমি আসছি। শিশির মিষ্টি একটা হাসি দিয়ে শুভ্র রুমের দিকে পা বাড়াল। লাবণ্য গিয়ে চেয়ার টেনে বসল। খাবার সামনেই রাখা, কিন্তু কেন যেন ও মুখে দিতে সাহস পাচ্ছে না। কেমন যেন লাগছে ওর। এই কেমন লাগাটা কি ওর রোজার জন্য হবে হয়তো? কি হলো? খাবার নিয়ে আবার ধ্যানে বসছিস নাকি? শুন, রোজা রাখছি, বেশি কথা যাতে না বলতে হয় আর। লাবণ্য শাশুড়ির দিকে করুণ দৃষ্টিতে তাকাল। মা, আমি রোজা রাখব, না খেলে হয় না?
লাবণ্যর শাশুড়ি লাবণ্যর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। লাবণ্য পূর্বের ন্যায় বিনীত ভঙ্গিতে শাশুড়ির দিকে তাকিয়ে বলতেছে, মা, প্লিজ। শাশুড়ি এবার চেঁচিয়ে উঠল, তুই আমার কথা শুনবি কি না? লাবণ্য মনে মনে আল্লাহর কাছে দুহাত তুলল, এ আল্লাহ, মাফ করো আমায়। তারপর কোনো কথা না বলে বিসমিল্লাহ বলে ঢোক গিলে একের পর এক লঙ্কা গিলতে লাগল। ভয় শাশুড়ির দিকে মুখ তুলে তাকানোরও সাহস পাচ্ছে না লাবণ্য। সেই কখন থেকে শুধু গিলেই যাচ্ছে তো গিলেই যাচ্ছে। ঠিক সে সময় শিশিরের সাথে উপস্থিত হয় শুভ্র। খাবার টেবিলের সামনে এসে লাবণ্যর দিকে হা করে তাকিয়ে আছে শিশির শুভ্র। শিশির ওর মাকে কিছু বলতে যাবে তার আগেই হাত ইশারায় মুখে আঙ্গুল দিয়ে চুপ করতে বলেন উনি ওনার মেয়েকে। শুভ্রকে ইশারায় পাশে বসতে বলে শিশির সেখান থেকে চলে যায়। শুভ্র সামনে খাবার আর পানির জগ এবং গ্লাস দিয়ে শুভ্র মা ও সেখান থেকে চলে যায়। পুরো এক প্লেট ভাত খেয়ে তবেই মাথা উঁচু করল লাবণ্য। সামনে তাকাতেই দেখে শুভ্র গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। লাবণ্য চোখ ফিরিয়ে নেয় শুভ্র থেকে। শুভ্র গ্লাসে পানি ঢেলে ভরে, নাও, খাও, না হলে যে হাড়ে খেয়েছ গলায় আটকে যাবে। লাবণ্য কিছু না বলে ঢকঢক করে 2-3 গ্লাস পানি খেয়ে নেয়। সবশেষে প্লেটে পানি ঢালতে গেলে শুভ্র চোখ বড় বড় করে বলে উঠে, আরে আরে, এ কি করছো? আম্মা তোমার জন্য এই যে আরো 1 প্লেট ভাত দিয়ে গেছে, এগুলো না খেয়ে হাত ধুচ্ছ যে? লাবণ্য চোখ বড় বড় করে বলে, এগুলো আমার নাকি আপনার? মা আপনাকে দিয়ে গেছে। শুভ্র গম্ভীর কণ্ঠে বলে, তওবা তওবা, রোজাদার ব্যক্তির এসব শোনাও যে পাপ। কি, আপনি রোজা? লাবণ্য, হ্যাঁ, তুমি জানো না? আমি রোজা ভাঙি না জীবনে। শুভ্র। শুভ্র কথা শুনে লাবণ্য কিছুটা লজ্জা পেল। তারপর নিচের দিকেই তাকিয়ে বলল, না মানে আপনার তো রোজা হবে না, তাহলে আপনি রোজা রাখলেন কিভাবে? শুভ্র চোখে মুখে গাম্ভীর্যের ছাপ এনে বলে, শুনো, আমি ছেলে, আমি মেয়ে না যে আমার একসাথে 3টা, 5টা, 7টা রোজা কাজা হবে। কি লজ্জা! আমি কি বুঝাতে চাইলাম আর উনি কি বুঝলেন? লজ্জায় চোখ মুখ লালবর্ণ ধারণ করেছে লাবণ্য। আর তাই তো অন্যদিকে তাকিয়েই বলে, মানে আমি এসব বুঝাতে চাইনি। আমি তো বলতে চাইছিলাম, রোজা ভঙ্গের যতগুলো কারণ আছে শুভ্র এবার সেগুলো গড়গড় করে বলা শুরু করল। লাবণ্যর লজ্জায় মাটিতে মিশে যাওয়ার অবস্থা। শুভ্র সেটা লক্ষ্য করে মিটিমিটি হাসছে আর বলতেছে, এসব কারণের মধ্যে কোনটা আমাদের সাথে আমার সাথে হইছে বলো? তাহলে আমার রোজা কেন হবে না? লাবণ্য এবার তাড়াতাড়ি হাত ধুয়ে টেবিল থেকে উঠে দাঁড়াল। শুভ্র স্মিতহাস্য পিছু ডাক্তার কি হলো? বলে তো যাও আমার রোজা ঠিক কোনো কারণে হবে না। লাবণ্য কোনো কথা না বলে চটজলদি সে স্থান পরিত্যাগ করে। খাবারগুলো ঢেকে রেখে উঠে যাচ্ছিল শুভ্র, সামনে বাবার মুখোমুখি হয়। মুচকি হাসি দিয়ে পিঠে হাত বুলিয়ে দিয়ে ওর বাবার জবাব, সাবাস ব্যাটা, এভাবেই পিছনে আঠার মতো লেগে থাক। শুভ্র মাথা চুলকি এসে স্থান ত্যাগ করে। আসরের নামাজের আজান দিয়েছে। সবাই যে যার মতো নামাজ আদায় করতে চলে গেল। নামাজ শেষে এদিক ওদিক ভালোভাবে দেখে লাবণ্য যে রুমে থাকে সে রুমে ঢুকে পড়ে শুভ্র। ফ্লোরে জায়নামাজ পেতে সেখানে বসেই কুরআন তেলাওয়াত করছিল লাবণ্য।
শুভ্রকে দেখে কুরআন শরীফটা বন্ধ করে বক্সের ভিতর রেখে দেয়। কাশি দিতে দিতেই দরজার বাহির থেকে রুমের ভিতরে ঢুকে সে। লাবণ্য খাটের একপাশে মাথা নিচু করে বসেছিল, শুভ্র তার ঠিক সামনের সোফায় বসে। একটা কাশি দিয়ে বলে উঠে শুভ্র, তা মিসেস লাবণ্যর রোজা তো আজকে দিনেই মনে হয় 17টা পূর্ণ হল, তাই না? লাবণ্য কোনো কথা না বলে মাথা নিচু করে আছে। শুভ্র হেসে বলল, আল্লাহ, আম্মা তোমায় খাওয়ানোর জন্য একটু মিথ্যে বলল, আর তাতেই তুমি খেয়ে উঠলে? তুমি তো দেখছি ছোট বাচ্চাদের মতোই। ছোটবেলায় রোজা রাখতাম বলে মা কত কিছু বলে রোজা ভাঙাত। বলতো যে, খেয়ে নে, এক রোজা হয়ে যাবে। ডাক্তার না দিল না খেয়েই রোজা রাখতাম, আর আম্মা কত কথা যে বলতো। সেসব কথা আজকে তোমায়ও বলছে। আর বাচ্চা মেয়ে সেটা বিশ্বাস করে দিনের বেলায় ইফতার করে ফেলেছে। যাকগে, চিন্তা একটা হয়ে গেছে তোমার। হি হা হা হা। শুভ্র হাসছে। লাবণ্য মুগ্ধ দৃষ্টিতে সে হাসির দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, ইস, কত সুন্দর করে হেসে হাসিয়ে অনর্গল কথা বলতেছে। কি করে পারে মানুষ এত সুন্দর করে কথা বলতে? এতই সুন্দর যে সারা জীবন ধরে সে কথা শুনলেও মুগ্ধতার রেশ কাটবে না। এই মুখ, এই হাসি, এই কথায় বিভোর হয়েই তো একদিন ওর প্রেমে মজেছিলাম। তারপর কি পেলাম আমি বিনিময়ে? লাঞ্ছনা গঞ্চনা আর এক বুক বেদনা। লাবণ্যর সুন্দর ফর্সা মুখটা নিমিষেই কালো অন্ধকারের ন্যায় হয়ে যায়। মনে মনে, আমি যে ওর প্রতি দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছি। না, না, এ হতে পারে না। ওর দেওয়া আঘাত, ক্ষত এখনো বুকের ভেতরে তাজা হয়ে রয়ে গেছে। সেই সব ক্ষতের দাগ এখনো শুকায়নি। না, না, আমি এভাবে হেরে যেতে পারি না। ওর প্রতি আমার কোনো মায়া, কোনো টান থাকতে পারে না। লাবণ্য একলাফে বিছানা থেকে উঠে দাঁড়াল। তারপর বিড়বিড় করে কি যেন বলে সে রুম ত্যাগ করল। চোখের পলকে মাহে রমজান বিদায় নিল। আজ পবিত্র ঈদুল ফিতর। চিরাচরিত নিয়মে আজও সবার আগে মানে কাকপক্ষী জাগার আগে শুভ্র জেগে যায়। যেহেতু প্রতিবছর ওরা গ্রামে দাদার বাড়িতে ঈদ করে, সেহেতু প্রতিযোগিতাটা শুভ্র ওর বোন এবং কাজিনের সাথেই করত। কার আগে কে গোসল করতে পারে সেই প্রতিযোগিতা। প্রচণ্ড শীতের মধ্যে কেঁপে কেঁপে গোসল করার মাঝেও আনন্দ আছে, যদি সেটা কোনো উৎসব বিশেষ করে ঈদের জন্য হয়। শীতে রীতিমতো কাঁপছিল শুভ্র, তবুও গোসলটা সেরে আসে। সবার আগে গোসল করতে যেয়ে মনে হচ্ছে এতটাই আগে গোসল করে ফেলেছে যে এখনো ফজরের আজানই দিচ্ছে না। কাঁপা কাঁপা শরীরে শুভ্র ওর বোন শিশিরকে ডাক্তার দেয়। শিশির ঘুম থেকে উঠে চিৎকার দিয়ে বলে, আজও তুই প্রথম হয়ে গেলি? অ্যাহে অ্যা। শুভ্র কাঁপা কাঁপা স্বরেই বোনকে ব্যঙ্গালো ব্যাব্যা। শিশির রাগে গজগজ করে মাকে গালগাল দিতে দিতে কাজিনদের ডেকে উঠানোর জন্য বাহিরে চলে যায়। শুভ্র ঠিক এই সুযোগটার জন্যই ছিল। শিশির রুম থেকে চলে যাওয়ার সাথে সাথে শুভ্র ওই রুমে প্রবেশ করে দরজা ভিতর থেকে আটকে দেয়। কম্বল গায়ে লাবণ্য তখনও অঘোরে ঘুমুচ্ছে। ধীর পায়ে শুভ্র বিছানার দিকে এগুতে থাকে। এই মুহূর্ত লাবণ্যর বিছানার একদম পাশে দাঁড়িয়ে শুভ্র মনে মনে ভাবছে, আমার কি কাজটা করা ঠিক হবে? ও যদি রেগে যায় কিংবা ভুল বুঝে? কথাগুলো ভাবতে ভাবতেই শুভ্র দাঁতে দাঁত লেগে যায়। প্রচণ্ড শীতে দাঁতের ঘর্ষণে কম্পনের সৃষ্টি হচ্ছে। শুভ্র শরীরের সব লোম দাঁড়িয়ে গেছে।
না, না, আর এক মুহূর্তও ভাবতে পারবো না। যা হয় হোক, আমি আগে আমাকে বাঁচাই। এই বলে আগে পাছে কিচ্ছু না ভেবেই শুভ্র লাবণ্যর কম্বলের ভিতর ঢুকে যায়। তারপর কম্বলের ভিতর প্রবেশ করে আস্তে আস্তে শুভ্র ওর লাবণ্যকে জড়িয়ে ধরে। শুভ্র শীতল হাতের ছোঁয়ায় ঘুমের মাঝেই লাবণ্য খানিকটা কেঁপে ওঠে। লাবণ্যকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরতে চেয়েও কি মনে করে যেন ধরেনি। ঘুমের ঘোরে কম্বলটা গা থেকে ফেলে দিয়ে শুভ্র বিপরীতমুখী হয়ে শুয়ে পড়ে লাবণ্য। শুভ্র চোখে মুখে হাসির রেখা ফুটে উঠেছে। শীতের প্রকোপ ভুলে প্রেয়সীকে দেখায় ব্যস্ত হয়ে পড়ে শুভ্র। হাতে ভর দিয়ে শুয়ে মাথা খানিকটা উঁচু করে মুগ্ধ নয়নে শুভ্র তাকিয়ে আছে ওর প্রেয়সীর মুখপানে। লাবণ্য তখনও অঘোরে ঘুমুচ্ছে। শুভ্র দুষ্টু হাসি দিয়ে ওর হাতের শীতল পৃষ্ঠটা লাবণ্যর গালে ছোঁয়ায়। শীতে কেঁপে উঠে লাবণ্য শুভ্রমুখী হয়ে শুইল। পূর্বের ন্যায় এখনো শুভ্র হাতে ভর দিয়ে প্রেয়সীকে দেখায় ব্যস্ত। মুগ্ধ শুভ্র কিছুক্ষণ এভাবে থাকার পর এদিকে যেতে থাকে লাবণ্যর দিকে। লাবণ্য তখনও ঘুমের ঘোরে। শুভ্র লাবণ্যর কাছ থেকে আরও কাছে চলে যায়। তারপর লাবণ্যর নাকে ঠান্ডাক্তার আঙ্গুল পরশ বুলিয়ে দেয়। লাবণ্য কেঁপে উঠে ঘুমের মাঝেই শুভ্রকে জড়িয়ে ধরে। মৃদু হেসে শুভ্র লাবণ্যকে ওর বুকের মধ্যে জড়িয়ে ধরে। কপালে ভালোবাসার এক উষ্ণ পরশ এঁকে দেয়। লাবণ্যকে বুকে জড়িয়ে কল্পনার গভীরে হারিয়ে যায় শুভ্র। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসে ওর। লাবণ্য জেগে ওঠে। চোখ মেলে শুভ্র বুকে এভাবে মুখ গুজে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় লাবণ্য। এ কি, উনি এখানে এভাবে? শিশির, শিশির কোথায়? আমি তো শিশিরের সাথে ঘুমিয়েছিলাম। তবে কি রাত্রে উনি শিশিরকে সরিয়ে? না, না, এ হতে পারে না। শুভ্র কিছু বুঝে উঠার লাবণ্য শুভ্রকে খাট থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। বেচারা শুভ্র হাত গিয়ে পড়ল ওইখানে, যেখানে কিছুক্ষণ আগে ওর কাজিনরা দা, বটি, ছুরি রেখে গেছে গরুর মাংস প্রস্তুত করা শেষে। ধারালো কিছুর সাথে হাত লেগে শুভ্র হাতের অনেকটা কেটে যায়। শুভ্র হাতে কোনো খেয়াল নেই। বেচারা শুভ্র তখনও লাবণ্যর দিকে তাকিয়ে ব্যাপারটা কি হলো সেটা বুঝার চেষ্টা করছে। লাবণ্য শুভ্র দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? ধাক্কা মেরেছি, ধাক্কা। আমি আপনাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছি। এবার নিশ্চয় বুঝতে পারছেন বিষয়টা। প্লিজ এখন আপনি এখান থেকে বেরিয়ে যান। শুভ্র ওর কনুইয়ের দিকে তাকাল। ফুল হাতার শার্টের অনেকাংশে ইতিমধ্যে রক্ত ছড়িয়ে গেছে। শুভ্র এতে বিন্দুমাত্র কুক্ষেপ নেই। নিশ্চুপ শুভ্র নিজের কাটাস্থানের পরোয়া না করে লাবণ্যকে বুঝানোর জন্য উঠে দাঁড়াল। লাবণ্যর চোখে মুখে বিরক্তির ছাপ সুস্পষ্ট। শুভ্র ওর দিকে এগুতোই একরাশ বিরক্তির স্বরে বলে উঠে, লাবণ্য, আপনাকে আমি যতটা ভালো ভেবেছিলাম না, আপনি ঠিক ততটা ভালো নয়। আপনি আসলে একটা লু। শুভ্র কিছুটা গম্ভীর স্বরে বলে, হ্যাঁ। বলো আমি কি? লাবণ্য কিছুটা ভরকে যায়। ঢোক গিলে বলে উঠে, আপনি এভাবে এদিকে আসছেন কেন? শুভ্র আবারও বলে, আমি জানি কি বলছো। আমি লুচ। শুভ্র মুখ থেকে কথা কেড়ে নেয় লাবণ্য, না, না। আমি আপনাকে সে কথা বলিনি। আমি তো আপনাকে। হ্যাঁ, বলো। তুমি তো আমাকে কি? লাবণ্যর আর প্রশ্নের উত্তর দিতে হয়নি। তার আগেই দরজায় কড়া নাড়ে শিশির।
লাবণ্য মাথায় হাত দিয়ে বসে পড়ে বিছানায়। দরজায় একের এক নখ পড়তেছে দেখে দরজা খুলে শুভ্র। শিশিরকে দেখে ভ্রু কুঁচকে রুম থেকে চলে যায় শুভ্র। রুমে প্রবেশ করেই ভাবির সাথে হাসি মুস্কারাই মেতে উঠে ননদ শিশির। এই ছিল তোমাদের মনে, না? লাবণ্য মাথা উঁচু করে শিশিরের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাল। শিশির পেতনি মার্কা হাসি দিয়ে বলল, হয়েছে। আর বুঝতে হবে না। আমি যা বুঝার বুঝে গেছি। তাই তো বলি ব্যাটা এবার প্রথমে আমায় কেন ডাক্তারল? ও আমায় জাগিয়ে দেওয়ার জন্য জাগেনি, ও ডেকেছে ওর কাজে। কথাটা বলেই হো হো করে হেসে দেয় শিশির। রাগান্বিত চোখে ননদের দিকে তাকাই লাবণ্য। এটা দেখে ওর হাসি থেমে যায়। কোনো রকম হাসি থামিয়ে বলে, সরি। সরি, ভাবি। আর মজা করব না। এই মুখে পিন মারলাম। দুজনেই চুপচাপ, স্বাভাবিক হয়ে গেছে। এই প্রথম ঈদ, যে ঈদে শিশির গোসল করে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ব্যাপারটা লাবণ্যর সাথে শেয়ার করার জন্য ওর দিকে এগিয়ে গেল। ভাবি জানো। কথাটা বলেই স্তব্ধ হয়ে যায় শিশির। লাবণ্য শিশিরের দিকে তাকাল। হ্যাঁ, বলো। শিশির কিছুক্ষণ লাবণ্যর মুখের দিকে তাকিয়ে থেকে হো হো করে হেসে দিল। এমন হাসি, যা থামতেই চাইছে না। লাবণ্য বিরক্তিকর স্বরে বলল, কি হলো? বলছ না কেন? অনেক কষ্টে হাসি থামায় শিশির। তারপর ভাবি তোমার লিপ। কথা পুরো বলতে পারেনি। তার আগেই হাসতে হাসতে রুম ছাড়ে শিশির। বেচারি লাবণ্য কিছু বুঝে উঠতে না পেরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। কাল রাত্রে শিশির বায়না ধরেছিল লাবণ্যকে বউ সাজে দেখবে। তারই কথা মতো সাজতেন সাজতেন অনেক রাত হয়ে গেছে। তাই এগুলো না ধুয়েই ঘুমিয়ে পড়েছিল ওরা। এখন তো সেসব সাজের মধ্যে লিপস্টিকটা লেপ্টে আছে। আর এটা দেখেই না জানি শিশির উল্টাপাল্টা কি ভাবছে। ইস, কি লজ্জা! আয়নার সামনে থেকে সরে যায় লাবণ্য। চটজলদি কাপড় কিনে ওয়াশরুমে প্রবেশ করে সে। লাবণ্যর রুমে থেকে বের হয়ে সরাসরি কাজিন পলাশের কাছে চলে যায় শুভ্র। কেননা এ এলাকার কম বেশি সবাই জানে পলাশের ঘরটা ছোটখাটো ফার্মেসির মতোই। কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলে সবার আগে সবাই পলাশের কাছে ছুটে আসে প্রাথমিক চিকিৎসার জন্য। আর হসপিটালে রোগীদের নিয়ে আসা যাওয়া করতে করতে অনেক কিছুই ওর রপ্ত হয়ে গেছে। শুভ্র অনেক খুঁজে কাজিন পলাশকে বের করল। ততক্ষণে শুভ্র সাদা শার্টের হাতা পুরোটাই রক্তে ভিজে গেছে। শুভ্রকে এভাবে দেখে পলাশ হেসে বলে উঠল, ডাক্তার তার সাহেবেরই যদি এমন অবস্থা হয়, তাহলে আমরা সাধারণ মানুষের কি হাল হবে? শুভ্র ব্যথায় কিছুটা কুকিয়ে উঠে বলল, পরামর্শ পড়ে দিস আগে আমায় কি করবি কর। ব্যাটা, তোর থেকে 1.5 মাসের বড় আছি। সম্মান দিয়ে কথা বল। কথাটা বলেই পলাশ শুভ্র গা থেকে শার্টটাই খুলে ফেলে। তারপর কাটাস্থান ভালোভাবে পর্যবেক্ষণ করে পলাশের সারা শরীর শিউরে ওঠে। এমনভাবে কাজ করিস না। উফ করে ব্যথায় আর্তনাদ দিয়ে উঠে শুভ্র। পলাশ ভাবে ক্ষতস্থান ধৌত করে ব্যান্ডেজ করে দেয়। শুভ্র উঠে চলে যাচ্ছিল, পলাশ ধরে ফেলে পিছন থেকে। পিছু ফিরে শুভ্র জবাব, আর কি? চোখ বড় বড় করে পলাশ বলে উঠে, আর কি মানে? ইনজেকশন দিতে হবে। এখন আমার সাথে ফার্মেসিতে চল। পলাশ ওর ভাই শুভ্রকে নিয়ে যায় ফার্মেসিতে। সেখান থেকে ইনজেকশন দিয়ে তবেই ছাড়ে ওকে। ছাড়ার আগে বলে দেয়, শুন, আজকে কোথাও যাবি না আর।
এখন গিয়ে বিছানায় শুয়ে রেস্ট নিবি। শুভ্র মৃদু হেসে বলে, পাগল, সামান্য আঘাতে এত কেয়ার। বাড়ির দিকে পা বাড়িয়েছিল শুভ্র, তার আগেই রাস্তা থেকে ধরে নিয়ে যায় ওকে ওর ছোট চাচি মরিয়ম। শুভ্র বারবার বলতেছে, কাকিমা, আমি বাসা থেকে দেখা দিয়ে আসি একবার। ওর কাকিমার একটাই জবাব, দেখা পড়ে করবি। আর ঈদের দিন ওরা কিছু বলবে না। আগে আমাদের বাসা থেকে খেয়ে তারপর যাবি। শুভ্রকে একরকম জোর করে ওর কাকিমা কাকার বাসায় নিয়ে যায়। পিঠা পায়েস এবং নানা রকম মিষ্টান্ন শুভ্র সামনে সাজিয়ে রাখা হচ্ছে। শুভ্র চোখ বড় বড় করে কাকিমাকে প্রশ্ন করে, আমাকে কি খাবারের ভিতর ডুবিয়ে মারবে তোমরা? শুভ্র কাকিমা মিষ্টি হাসি দিয়ে বলে, তুই একা খাবি নাকি? বৌমাও আসছে, ওকে আনতে পাঠিয়েছি আমি। শুভ্র মনে মনে বলে, ওহ, সব আয়োজন তাহলে একমাত্র বউয়ের জন্য। বড় খাদক তাহলে মেম সাহেব। ভাবতে ভাবতেই মেম সাহেব হাজির। শুভ্র সেদিকে না তাকানোর ভান করে খাওয়া শুরু করে। এদিকে লাবণ্য শুভ্রকে দেখে দাঁড়িয়ে যায়। এভাবে দাঁড়িয়ে থাকার জন্য আনেনি। এই যে সামনে খাবার রাখা, এগুলো খেতে হবে। ডাক্তার তার সাহেব খাবার দেখেই পালিয়ে যাচ্ছিল, তোমার কথা বলে বসিয়ে রাখলাম। লাবণ্য মাথা নিচু করে খাটের একপাশে পা দুলিয়ে বসল। কাকিমা লাবণ্যর পাশে এসে দাঁড়াল। এভাবে পা দুলিয়ে বসলে হবে না, পা উঠিয়ে শুভ্র পাশে গিয়ে বসো। পলাশের বউও আসছে। আরও আসছে সুমন আর বউ, হিমেল আর ওর বউ। ওদেরও দাওয়াত আজকে। ওরা সবাই এখানে টেবিলে খাবে, শুধু পলাশ আর ওর বউ তোদের সাথে বসবে। শুভ্র এতক্ষণে চোখ তুলে তাকায়। কাকিমা, নতুন বউয়ের সামনে আমরা খাব? ব্যাপারটা কেমন কেমন না? ব্যাপার আবার কেমন কেমন হবে? পলাশ তোর বড়। হতে পারে বিয়েটা পড়ে করেছে, কিন্তু বয়সে পলাশ তোর চেয়ে বড়। শুভ্র আমতা আমতা করে বলল, হ্যাঁ জানি, কিন্তু তবুও কেমন যেন লাগছে। কথা শেষ না হতেই পলাশ ওর বউকে নিয়ে হাজির। হাসি হাসি মুখ নিয়ে পলাশ বলে ওঠে, কি ব্যাপার? কি নিয়ে কথা চলছে এখানে? শুভ্র কথা ঘুরিয়ে বলল, সে কিছু না ভাইয়া। ইতিমধ্যে হিমেল সুমনও ওদের বউ নিয়ে হাজির। কাকিমা লাবণ্যকে উপরে উঠে শুভ্র পাশে গিয়ে বসতে বলল। নিশ্চুপ লাবণ্য শুভ্র পাশে গিয়ে বসল। এক পাশে লাবণ্য শুভ্র, আরেক পাশে পলাশ মৌরি। আর রুমে টেবিলে বসে খাচ্ছে সুমন নাইমা, হিমেল লামিয়া। সবাই বেশ চুপচাপ খেয়ে চলছে। শুধু লাবণ্যই ইতস্তত করতেছে। শুভ্র বারবার ওর হাঁটু দ্বারা লাবণ্যর হাঁটুতে মৃদু আঘাত করছে। আর লাবণ্য একটু একটু করে পিছনের দিকে সরতেছে। আর চোখে পলাশের বউ পলাশকে সেটা দেখায়। দুজনেই বেশ কৌতূহলের সাথে খাওয়ার ফাঁকে ফাঁকে শুভ্রলাবণ্যর দিকে তাকাচ্ছ। লাবণ্য একটু একটু করে পিছনে যাচ্ছে আর শুভ্র একটু একটু করে সেদিকেই এগুচ্ছে। এই ঘটনার সুমন নাইমা এবং হিমেল লামিয়ার চোখও এড়ায় না। পলাশ মৌরির সাথে সাথে ওদের দিকে অবাক দৃষ্টিতে দুজোড়া কপত কপতি তাকিয়ে আছে। এসব কিছুই টের পায়নি শুভ্র। খাবার টেবিল থেকে আচমকা এহেম বলে একটা মেকি কাশি দিয়ে উঠে পলাশ। লাবণ্য কাপা দৃষ্টিতে সেদিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেলে। হায় আল্লাহ, ওনারা এভাবে তাকিয়ে আছেন। ইস, কি লজ্জা! ভাসুরারা এবং ওনাদের বউদের সামনে এভাবে ধরা খেলাম।
আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। এক হাতে লাবণ্য শুভ্রকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে লাবণ্যর থেকে সরতে যাওয়ার সময় শুভ্র কনুই থেকে কনুইয়ের নিচ থেকে গায়ে জড়ানো তোয়ালেটা সরে যায়। মুহূর্তেই ব্যান্ডেজে জড়ানো হাতটা সকলের চোখে পড়ে। চোখ বড় বড় করে। ওরে আল্লাহ, তোর হাতের এই অবস্থা কেন? কি হয়েছে তোর? এক্সিডেন্টটা হলো কিভাবে? কখন এই অবস্থা হইছে? আল্লাহ, শুভ্র এ অবস্থা কিভাবে করছো? আম্মা জানে? একটু দেখে কাজ করতে পারো না? পলাশ আর লাবণ্য বাদে উপস্থিত সকলে শুভ্র দিকে একঝাঁক প্রশ্ন ছুড়ে দেই। নিশ্চুপ শুভ্র মাথা নিচু করে আছে। কি করে বলবে এসব? হাজার হোক ওরা তো বড় ভাই ভাবি। ওদের সামনে কিভাবে লাবণ্যর কথা বলে? ওকে ছোট করে? সবচেয়ে বড় কথা ঘরের খবর বাইরে যাক, এটা শুভ্র চাচ্ছে না। চাচ্ছে না এ নিয়ে কোনো ঝামেলা হোক। আর তাই চাচ্ছে না বলেই শুভ্র ওর ভাইদের দিকে তাকিয়ে বলে, সে কিছু না, একটু কেটেছে, বাদ দাও তো তোমরা। শুভ্র ভাই ভাবি খাবার রেখে শুভ্র পাশে এসে ঝেঁকে বসল। ওহ গড, এতখানি জায়গা জোরে ব্যান্ডেজ আর তুই বলছিস কিচ্ছু হয়নি? শুভ্র ব্যথায় কুকিয়ে উঠে বলে, কেবল ব্যান্ডেজ করে ফিরছি। ছাড়ো তো, ব্যথা পাচ্ছি। পাশ থেকে পলাশ বলে উঠে, সে তো পাবেই। বলছিলাম না ডাক্তার তার কিছু ঔষধ দিবে, সেগুলো নিয়ে আসতে। আনিসনি, ভালো হয়ে যাবি বলে চলে আসলি। এখন কি ব্যথা সেরে গেছে, তাই না? শুভ্র কাছ থেকে সরে এবার সবাই পলাশের দিকে আসল। পলাশ, তুই জানিস কি হয়েছে? পলাশ শুভ্র দিকে এক নজর তাকাই। শুভ্র তখন মাথা নাড়িয়ে ইশারা করতেছে যাতে না বলে। কিন্তু পলাশ মুচকি হাসি দিয়ে গড়গড় করে বলা শুরু করে, আমাদের শুভ্র বিছানায় গড়াগড়ি খাচ্ছিল, ভাইয়া ভাবি। গড়াগড়িটা এতটাই বেশি হয়ে গেছে যে খাট থেকেই ধপাস করে পড়ে গেছে। আমরা যে জিনিসগুলো বড় আম্মাকে দিয়ে এসেছি, মানে দা, বটি, ছুরি, ওইগুলো কাকিমা ফ্লোরে রেখেছিল। দুর্ভাগ্যক্রমে আমাদের ভাইটা সেখানেই গিয়ে গড়িয়ে পড়েছে। এই আর কি। সকলের দৃষ্টি তখন লাবণ্যর দিকে। লাবণ্যর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল সবাই। গড়াগড়ির আর সময় পাইলা না। ফজরের নামাজের সময় গেছো বিছানায় গড়াগড়ি করতে, কথাটা বলেই একটা রহস্যজনক হাসি দিল শুভ্র দুই ভাবি। পলাশ ভাবিদের সাথে পাল্লা দিয়ে টিপ্পনি কাটল, আরে ভাবিরা, বুঝো না কেন? এখন সময় ভালো। পলাশের কথায় আর সবাই হো হো করে হেসে উঠল। লজ্জায় কষ্টে লাবণ্যর চোখজোড়া ছলছল করে উঠল। লজ্জা পাচ্ছে ভাসুর বউ মানে ভাবিদের টিপ্পনি শুনে, আর কষ্ট হচ্ছে খাট থেকে ও নিজেই তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর ওর কারণে আজকে শুভ্র এতটা কষ্ট পাচ্ছে। ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে লাবণ্য। আজ যেন চোখের জলও বাঁধ মানছে না। অঝরে গড়িয়ে পড়ছে চোখ থেকে অশ্রুকণারা। অজস্র জলকণারা ভিড় করছে লাবণ্যর নেত্রকোণে। খাবার সামনে থেকেও কিচ্ছু দেখতে পাচ্ছে না লাবণ্য। চোখ দুটো যেন ক্রমশ ঝাপসা হয়ে আসছে। হাত ধুয়ে বিছানা ছেড়ে উঠে যায় লাবণ্য। ভাসুর বউরা চোখ বড় বড় করে প্রশ্ন করে, সে কি লাবণ্য? ঝালমুখ না করেই চলে যাবে? লাবণ্য মাথা নাড়িয়ে কিছু একটা বলল, যেটা কেউ বুঝতে পারল না। কিচেনে চাচি শাশুড়িকে কিছু একটা বলে বিদায় নিল লাবণ্য। কি রে, তোর বউ আবার কি হলো?
হিমেলের প্রশ্নে শুভ্র জবাব, হয়তো পেট ভরে গেছে হিমেল ভাই। পাশ থেকে সুমন বলে ওঠে, পেট ভরে গেছে নাকি নাইমা, লামিয়া ভাবির কথা শুনে কিছু মনে করল? শুভ্র জোর গলায় বলে উঠে, কি যে বলো না সুমন ভাই, ও এরকম মেয়ে না। লামিয়া বলে উঠে, তাহলে কিরকম মেয়ে? শুভ্র ঢোক গিলে বলে, ভাবি, ওর একটু বেশি লজ্জা। সেখানে ভাসুরদের সামনে রেখে এভাবে মজা করছ, তাই বোধহয় লজ্জা পেয়ে চলে গেছে। পলাশ শুভ্র কথার সাথে তাল মিলিয়ে বলে উঠে, হ্যাঁ ভাবি, সেটাই। দেখো নি খাবার সময় কেমন পেছনে দিকে যাচ্ছিল। স্মিতহাস্যে নাইমার জবাব, পেছনে যাবে না? তোমার ভাই লাখে একটা বলতে হয়। ঘরভর্তি মানুষ রেখেও খাবার সময় আসছে রোমাঞ্চ করতে। শুভ্র মাথা নিচু করে ফেলে, মানে আমি আসছি। সবাই হেসে উঠে শুভ্র আমতা আমতা করে কথা বলা দেখে। সবাই যখন হাসাহাসিতে ব্যস্ত শুভ্র তখন কেটে পড়ে ওই স্থান থেকে। সকাল 8:30। ঈদের নামাজের সময় গেছে। আশেপাশের ঈদগাহ ময়দানের মাইক থেকে সে স্বরই ভেসে আসছে। সমস্ত মুসলমান ভাইদের ঈদগাহে উপস্থিত হওয়ার আহ্বান করা হচ্ছে। নতুন পাঞ্জাবি পাজামা গায়ে জড়িয়ে, কাঁধে জায়নামাজটা নিয়ে বাপ, চাচা, চাচাতো, জ্যাঠাতো ভাইদের সাথে এগিয়ে চলছে শুভ্র ঈদগাহের দিকে। বাড়ি থেকে বের হয়ে দুভাগে ভাগ হয়ে যায় ওরা। বাড়ির মুরব্বিরা যাচ্ছে বাড়ির কাছের নতুন ঈদগাহে আর ছেলেপিলেরা যাচ্ছে কিলোখানেক দূরে ওদের স্কুলের ওই পুরনো ঈদগাহে। রাস্তায় গিয়ে পিছু ফিরে তাকায় শুভ্র। বিশাল জামগাছের আড়াল থেকে মুখ বের করে শুভ্রকে দেখছিল একজোড়া চোখ। শুভ্র পিছনে তাকানো দেখে গাছের আড়ালে লুকিয়ে যায় মানুষটা। কি রে, বারবার পিছনে কি দেখছিস? কাজিনের প্রশ্নে সে কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে পথ চলতে থাকে শুভ্র। ওরা সকাল 11টা নাগাদ ঈদগাহ থেকে নামাজ এবং একটা ছোট্ট আড্ডাক্তার দিয়ে বাসায় ফিরল। ঈদগাহ থেকে বাড়ির ছেলেরা সরাসরি শুভ্রদের বাসায় চলে আসে। কারণ ঈদগাহে যাওয়ার আগে বাড়ির মুরব্বি বড় আম্মা মানে একমাত্র জ্যাঠিমা বলে দিয়েছে, নামাজ শেষে যেন এ বাসায় চলে আসা হয়। আর সেই মতেই ওরা এখানে এসে উপস্থিত হল। বাড়িতে পা রাখতেই শুভ্র কানে ভেসে মায়ের কণ্ঠ। কণ্ঠ শুনে মনে হচ্ছে ভীষণ রেগে আছে। শুভ্র ওর কাজিনদের রুমে বসতে বলে কেসটা কি জানার জন্য মায়ের রুমের দিকে পা বাড়ায়। রুমে প্রবেশ করা মাত্রই আতকে উঠে শুভ্র। মায়ের রুমের বিছানার চাদরের অনেকাংশ ফোঁটা ফোঁটা রক্তে ভেজা। আর তার ঠিক পাশেই মাথা নিচু করে বসে আছে লাবণ্য। তার পাশেই ডাক্তার, তার সহ ওর বাবা মা এবং বোন। অবাক বিস্ময়ে প্রশ্ন করে শুভ্র, শিশির, এত রক্ত কিসের এখানে? শিশির ভেজা গলায় বলে উঠে, ভাবি পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। শুভ্র ভিতরটা মুচড়ো দিয়ে উঠে। চোখ চলে যায় লাবণ্যর হাতের দিকে। ডাক্তার হাতের 4টা আঙ্গুল ব্যান্ডেজে জড়ানো। চোখ বড় বড় করে শুভ্র প্রশ্ন, পেঁয়াজ কাটলে কারো এভাবে হাত কাটে? তুই আমাকে শিখাতে আসছিস? শিশির কাপা গলায় বলে, কিন্তু ভাবি তো পেঁয়াজই কাটতেছিল কিন্তু পেঁয়াজ কাটায় হাতের এই অবস্থা হয়নি ওর। রক্ত দেখছিস? দেখে মনে হচ্ছে গরু জবাই করা হয়েছে এখানে। লাবণ্য তখনও মাথা নিচু করে চুপটি করে বসে আছে। শুভ্র অশ্রুভেজা চোখে লাবণ্যর দিকে তাকিয়ে আছে। আমি জানি লাবণ্য, তুমি পেঁয়াজ কেটে নয়, অন্যভাবে হাত কেটেছ। দেখি বাপ, সরত। ডাক্তার তারের কথায় হুঁশ হয় শুভ্র। হাতে একটা ইঞ্জেকশন নিয়ে ডাক্তার তার দাঁড়িয়ে।
সেটা দেখে পথ সরে দাঁড়ায় শুভ্র। ডাক্তার তার কাকা লাবণ্যর দিকে ইঞ্জেকশনের সিরিজ নিয়ে এগুতো থাকে। ভয় চিৎকার দিয়ে খাটের একপাশ থেকে মধ্যিখানে গিয়ে জোড়সড় হয়ে বসে থাকে লাবণ্য। ডাক্তার তার একটা হাসি দিয়ে বলল, আরে মা, কিচ্ছু হবে না তোর, তুই খুঁজো পাবি না, আয়, এদিকে আয়। লাবণ্য নিজেকে গুটিয়ে আরো জোড়সড় হয়ে বসে আছে খাটের মধ্যিখানে। শুভ্র বাবা বলল, লাবণ্য, এদিকে আসো, তুমি একটুও ব্যথা পাইবা না। লাবণ্য চোখ বন্ধ করে বলতেছে, না বাবা, আমি পারব না, আমি ইঞ্জেকশন দিব না। লাবণ্যর শ্বশুর শাশুড়ি, ডাক্তার তার চাচা, কারো কথা শুনেনি লাবণ্য। সেটা দেখে খাটে লাবণ্যর কাছে যায় শিশির। ভাবি, তোমার কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই ভাবি, ইঞ্জেকশনটা দিয়েই দেখো না ভাবি, মনে হবে যেন পিঁপড়া কামড় দিয়েছে, ব্যাস এটুকুই, আর ব্যথা পাবে না। লাবণ্য দাঁতে দাঁত চেপে বলল, বললাম তো আমি দিব না ইঞ্জেকশন। লাবণ্যর শাশুড়ি রাগে কটমট করে বলে উঠে, অনেক শিশির, আর না, তুই উঠো ওখান থেকে, আর একে রুমে নিয়ে যা, এর যা ইচ্ছা তা করুক, সেসব আমার দেখার বিষয় না। শিশির ওর ভাবিকে নিয়ে রুমে চলে যায়। আসলে যেভাবে রক্তক্ষরণ হয়েছে ইঞ্জেকশনটা দেওয়া খুব জরুরি ছিল। এই বলে ব্যাগ গুছিয়ে ডাক্তার তার চলে যাচ্ছিল। শুভ্র পিছন থেকে ডাক্তার দেয়, কাকা। ডাক্তার তার দাঁড়িয়ে পড়ে। শুভ্র ডাক্তার তারের কাছে গিয়ে বলে, কাকা, ইঞ্জেকশনটা আমার কাছে দিয়ে যান, আমি বুঝিয়ে শুনিয়ে এটা পুশ করে দিব। ডাক্তার তার শুভ্র হাতে ইঞ্জেকশনটা দিয়ে যায়। শুভ্র মা কিচেনে চলে যায়। শুভ্র শিশিরের রুমের দিকে পা বাড়ায়। শুভ্র গিয়ে দরজার সামনে দাঁড়ায়। ভাইকে দেখে শিশির রুম থেকে বেরিয়ে আসে। ভাইয়া কিছু বলবি? শুভ্র লুকিয়ে রাখা ইঞ্জেকশনের দিকে চোখ ইশারা করে। লাবণ্য সেটা দেখে মুচকি হাসে। শুভ্র জানায়, শিশির, ওরা সবাই খেতে আসছে, যা মায়ের সাথে গিয়ে হেল্প কর, আমি আছি তোর ভাবির পাশে। মুচকি হেসে শিশির সেখান চলে যায়। ইঞ্জেকশনের সিরিজ হাতে পিছনে হাত রেখে রুমে প্রবেশ করে শুভ্র। শুভ্রকে দেখে কিছুটা ইজিলি বসে লাবণ্য। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, আহ, বাঁচা গেল। ভোরের ঘটনাটার জন্য সরি বলার এখনই উপযুক্ত সময়। লাবণ্য খাটের মধ্যিখানে বসেই শুভ্র দিকে তাকায়। তারপর নিচু স্বরে বলে, সরি। শুভ্র লাবণ্যর দিকে তাকায়। লাবণ্য ভেজা কণ্ঠে বলে, আসলে আমি জানতাম না নিচে বটি রাখা আছে। আমি সত্যিই দুঃখিত তখনকার ঘটনাটার জন্য। শুভ্র একটা অট্টহাসি দেয়। বোকার মতো লাবণ্য শুভ্র দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হলো? শুভ্র নিচু স্বরে বলে, আরে বোকা মেয়ে, আমার তো কোনো হাতই কাটেনি। লাবণ্য চোখ বড় বড় করে প্রশ্ন করে, মানে? শুভ্র ব্যান্ডেজে জড়ানো হাতটা লুকিয়ে অন্য হাত লাবণ্যর সামনে উপস্থাপন করে। এই দেখো, কিচ্ছু নেই, কোনো ব্যান্ডেজ নেই। আমি বিশ্বাস করি না বলেই লাবণ্য খাট থেকে নেমে শুভ্র অন্য হাতের দিকে এগিয়ে যায়। তারপর শরীর তোয়ালে টা ফেলে দেয়। শুভ্র তখন পাঞ্জাবি গায়ে ছিল, তাই লাবণ্য ব্যান্ডেজটা দেখতে পায়নি। তবে যা দেখতে পায় তা দেখে ওর শরীরটা শিউরে ওঠে। শুভ্রকে কিছু না বলেই দৌড়ে পালাতে চাচ্ছিল লাবণ্য। দরজার সামনে আড়ি পেতে ছিল শিশির।
লাবণ্যর রুম থেকে বের হওয়ার আগেই দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয় শিশির। অট্টহাসিতে মেতে উঠে ডাক্তার তার শুভ্র। ইনজেকশন হাতে লাবণ্যর দিকে এগুতে থাকে। ভয় কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম লাবণ্যর। দেয়ালের সাথে একদম মিশে যায় সে। ধীর পায়ে শুভ্র সেদিকেই এগুচ্ছ। একটু একটু করে পৌঁছে যায় দরজার পাশে, লাবণ্যর কাছে। এক হাত দিয়ে প্রাণপণে লাবণ্য শুভ্রকে দূরে সরানোর চেষ্টা করছে, কিন্তু শুভ্র সাথে কিছুতেই পেরে উঠতে পারছে না। চোখ দুটো বন্ধ করে কাঁদো কাঁদো স্বরে বলে উঠে লাবণ্য, আমি ইনজেকশন দিব না। তবুও আপনি কেন এমন করতেছেন আমার সাথে? কেন এভাবে আমার পিছু লেগেছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? চোখ বন্ধ করে কথাগুলো বলছিল লাবণ্য। জবাবে শুভ্র বলে উঠে, ভুলিনি এখনো ভোরের ঘটনা। এখনো হাতটা ব্যথা করতেছে। শুভ্র এমন কথা শুনে চোখ মেলে তাকায় লাবণ্য। জল ছলছল চোখে শুভ্র দিকে তাকিয়ে বলে, সরি বলছি তো। তাহলে ইনজেকশনটা দাও, সরি অ্যাকসেপ্ট করব, প্রমিজ। লাবণ্য শুভ্র চোখের দিকে তাকিয়ে গায়ের জোর ছেড়ে দেয়। এই মুহূর্তে একদম ইজিলি দাঁড়িয়ে আছে লাবণ্য। শুভ্র সেই সুযোগটাই কাজে লাগাল। জলদি ইনজেকশনটা রেডি করে লাবণ্যর দিকে তাকায়। গম্ভীর কণ্ঠে বলে, তাহলে প্রস্তুত? লাবণ্য মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি জানায়। শুভ্র লাবণ্যর হাত ধরে খাটে নিয়ে বসায়। লাবণ্য তখনও শুভ্র চোখের দিকে তাকিয়ে। ধারালো সূচ দেখে ঘোর কাটে লাবণ্যর। শুভ্র ততক্ষণে কাজ সেরে ফেলতেছে। এক হাতে লাবণ্য শুভ্র কাঁধের কাপড় চেপে ধরে চোখ দুটো বন্ধ করে ফেলে। চলবে।